দেখুন, পশ্চিমবাংলায় 42টা আসন রয়েছে। আমরা তো মোদী মমতার মতো মাইক লাগিয়ে এই কথা বলবো না যে আমরা 42টা জিতবো। একটা পাগলেও জানে যে পশ্চিমবাংলায় 42টা আসন বামফ্রন্ট জিতবে না। আজকে যে রাজনৈতিক পরিস্থিতি, তাতে বহু আসন আমরা জিতবো না। কিন্তু তার পাশাপাশি আপনারা এটাও বুঝতে পারছেন, আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য খালি নন, আমাদের রাজ্য পার্টির অন্যতম নেতা কমরেড সুজন চক্রবর্তী দমদমে বামফ্রন্টের পক্ষ থেকে প্রার্থী। মানে এই দমদমে আমরা শুধুমাত্র লড়ার জন্য লড়ছি না, দমদমে আমরা জেতার জন্য লড়ছি। জিতবো বলে কমরেড সুজন চক্রবর্তী এখানে বামফ্রন্ট প্রার্থী করেছে। কিন্তু আমরা জিততে চাইলেই আমরা জিতবো না। দমদমের মানুষ যদি মনে করেছেন, দমদমের মানুষ যদি আশীর্বাদ করেছেন, তারা যদি মনে করেছেন এই দায়িত্ব নেওয়ার আমরা যোগ্য, তাদের ভরসার আমরা যোগ্য, তাহলে আমরা জিতবো এবং তাদের ভরসার যোগ্য আমরা হতে চাই। ওদের এক পার্টি সরকার, আজকে মোদীর নেতৃত্বে বিজেপির সরকার, 10 বছর ধরে চলা ওয়ান পার্টি গভর্নমেন্ট, তারা কি দিল দেশকে? তারা 400 টাকার বদলে 1200 টাকা, 400 বদলে 1200 টাকা রান্নার গ্যাসের সিলিন্ডার দিল। এক পার্টির সরকার 115 টাকা দামের পেট্রোল দিল। এক পার্টির সরকার 105 টাকা দামের ডিজেল দিল। এক পার্টির সরকার ওষুধের উপর 18% জিএসটি বসালো, ক্যান্সারের ওষুধের উপর। এক পার্টির সরকার সিএএ চালু করে 3 পুরুষ ভারতে থাকার পরে আজকে আপনাকে জানিয়ে দিল, অনেক কথা এরা বলেছে। এই শান্তনু ঠাকুর বনগাঁ কেন্দ্র থেকে জিতে গিয়ে ওর বাবা তৃণমূলের মন্ত্রী ছিল, বড় বড় কথা বলে, বড় বড় ফুটুনি মারে। এখন আপনারা ভুলে গেছেন এই শান্তনু ঠাকুরকে। এর বাবা মঞ্জুল কৃষ্ণ ঠাকুর তৃণমূল কংগ্রেসের মন্ত্রী হয়েছিল। তারপরে বনগাঁতে, পরে যখন লোকসভার ভোট এলো 2014, তখন ছেলের জন্য বনগাঁর লোকসভার আসন চাইল, বড় ছেলের জন্য। বড় ছেলে তখন বিদেশে পড়াশোনা করতে, শান্তনুর দ্বারা। তৃণমূল টিকিট দিল না। তখন মঞ্জুল কৃষ্ণ ঠাকুর মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে, তৃণমূল ছেড়ে দিয়ে বেরিয়ে গিয়ে তার ছেলেকে বিজেপির প্রার্থী হয়ে দাঁড় করালো। তার ছেলে তার আগে তৃণমূলের পক্ষ থেকে পঞ্চায়েতের মেম্বার হয়েছিল, পঞ্চায়েত সমিতির পদে প্রধান না কি একটা হয়েছিল, বা কিছু একটা মেম্বার হয়েছিল। তৃণমূলের টিকিট না পেয়ে ও গিয়ে বিজেপির প্রার্থী হলো। 2014 হেরে গেল বনগাঁয়। হেরে যাওয়ার পরে কি হলো? এই শান্তনু ঠাকুরের বাবা মঞ্জুল কৃষ্ণ ঠাকুর মমতা ব্যানার্জির কাছে কান ধরে মুচলেখা চিঠি দিলেন। কবে সাভারকার শিখিয়ে দিয়ে গেছিল, বাবা যখন বিপদে পড়বে আর কিছু করো কি না করো, কাগজ পেন নিয়ে মুচলেখা জমা দেবে। ওই সাভারকারের সন্তান সেই শিক্ষা আজ অব্দি ভোলেনি। আগে ব্রিটিশের কাছে মুচলেখা দিত, এখন মমতার কাছে মুচলেখা দেয়। হাতে নিয়ে কাগজ পেন নিয়ে মমতা ব্যানার্জির কাছে মুচলেখা চিঠি লিখলো, দিদি আমার ভুল হয়েছে, আমার ঘাট হয়েছে। তৃণমূল ছেড়ে বেশি লোক করতে গিয়ে বিজেপির হয়ে ছেলেকে দাঁড় করিয়েছিলাম। ছেলে তো হেরে ভূত হয়ে গেছে, কাম ধরছি, দয়া করে আমাকে আবার তৃণমূলে জায়গা দিন, আমাকে আবার আগের মতো মন্ত্রী করে দিন। তৃণমূল পাত্তা দিল না। তো এই ছেলেকে এনে 2019-এ আবার লোকসভার ভোটে দাঁড় করালো, বিজেপি থেকে জিতলেন। মানুষ ভোট দিয়েছেন, জিতেছেন, আমাদের বলার কিছু নেই। সে এখন দাঁড়িয়ে বলছে নাকি সিএ এর জন্য কোনো ডকুমেন্ট দিতে হবে না। আপনারা গতকাল দেখেছেন অমিত শাহ ইন্টারভিউ, এবিপি আনন্দ দেখিয়েছে, এবিপি নিউজে প্রথম ইন্টারভিউ করেছিল, কালকে থেকে এবিপি আনন্দ দেখাচ্ছিল। আজকে আনন্দবাজার পত্রিকার প্রথম পাতার খবর 1, 2, 3, 4 করে পয়েন্ট দিয়েছে। ডকুমেন্ট লাগবে, খালি তাই নয়, কি ডকুমেন্ট লাগবে? 87 সালের 31শে ডিসেম্বরের আগে যারা ভারতে এসছেন, যারা ভারতে জন্মেছেন তাদের কথা আলাদা। 87 বলছি, ভুল বললাম, মার্জনা করবেন। 87 টাকা যারা ভারতে জন্মেছেন 2014 সালের 31শে ডিসেম্বরের আগে ওপার বাংলা থেকে, ওখানকার ইসলামিক মৌলবাদের হাতে মার খেয়ে অত্যাচারিত হয়ে যারা এপারে এসছেন, 70 সালে, 71-এ, 72-এ হতে পারে, 80-র দশকে হতে পারে, 90-এর দশকে হতে পারে, 2005, 7, 8-এ, 10-এ হতে পারে, যারা এপারে এসছেন তাদেরকে কাগজ দেখাতে হবে যে তারা ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে বিতাড়িত হতে বাধ্য হয়েছিল। বলুন তো, বাংলাদেশ কেন, পৃথিবীর কোন দেশ নিজের দেশের নাগরিককে সার্টিফিকেট দেবে যে ধর্মীয় কারণে মেরে তাড়িয়ে দেওয়া হয়েছে আমাদের দেশ থেকে? পৃথিবীর কোন দেশই সার্টিফিকেট দেবে? যারা আমাদের এই কথা শুনতে পাচ্ছেন, বলুন তো আপনাদের কার কাছে সার্টিফিকেট রয়েছে? এই শান্তনু ঠাকুররা মিথ্যে কথা বলছে নাকি কোনো কাগজ দেখাতে হবে না, সার্টিফিকেট দেখাতে হবে না। প্রথম ক্লজ হচ্ছে এই কাগজ যে বাংলাদেশ থেকে
তাকে ধর্মীয় কারণে বিতাড়িত হয়ে আসতে হয়েছিল। একজন উদ্বাস্তুর নাম বলুন যে উদ্বাস্তু পরিবার এই কাগজ দেখাতে পারবে। তারপরে আর যা ডকুমেন্ট চাইছে, ওখানেকার জমি ছিল কি ছিল, ওখানে কি কারণে কি হয়েছিল, প্রতিটা কাগজ হচ্ছে বাংলাদেশ সরকারের। আপনাকে মুখাপেক্ষি থাকতে হবে। কোন উদ্বাস্তু মানুষ বাংলাদেশ সরকারের কাছ থেকে সার্টিফিকেট নিয়ে ভারতে এসছে বলুন তো, কাটাতার বেরিয়ে? আমরা বামপন্থীরা একথা চিরকাল বলে এসছি, আজকে নতুন করে বলছি আপনাদের। যতবার ওরা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করবে কথা আমাদের মনে করাতে হবে। সিপিআইএম এর দাবি এটা, এবং এই দাবি আজকের নয়, 70-71 সাল থেকে এই কথা সিপিআইএম বলে আসছে, আজও বলছে। যতদিন অব্দি এই সমস্যার স্থায়ী সমাধান না হবে আমরা সিপিআইএম এই দাবি থেকে সরব না। ওপার বাংলা থেকে আসা প্রত্যেকজন উদ্বাস্তু হিন্দু মানুষকে বিনা শর্তে ভারতের নাগরিকত্ব দিতে হবে, কোনো কাগজ চাওয়া যাবে না। ওপার বাংলা থেকে আসা প্রত্যেকজন উদ্বাস্তু মানুষকে বিনা শর্তে ভারতের নাগরিকত্ব দিতে হবে। ওরা আমাদেরকে উদ্বাস্তু শেখাবে, ওরা আমাদেরকে উদ্বাস্তু আন্দোলন শেখাবে। আরে বাংলায় উদ্বাস্তু আন্দোলনের ইতিহাসের বইটা উল্টো করে ঝাড়লে কোথাও ওই আডবাণী আর বাজপেয়ীর নাম পাওয়া যাবে না। উদ্বাস্তু আন্দোলনের ইতিহাসের বইটাকে উল্টো করে ঝাড়লেও কোথাও শ্যামাপ্রসাদ মুখার্জি আর দীনদয়াল উপাধ্যায়ের নাম পাওয়া যাবে না। উদ্বাস্তু আন্দোলনের ইতিহাসে সোনার কালিতে লেখা আছে কমিউনিস্ট পার্টির ইউসিআরসি মুভমেন্টের নেতাদের কথা, কমিউনিস্ট পার্টির লাল ঝান্ডা নিয়ে যারা ওপার বাংলা থেকে আসা মানুষের জন্য লড়াই করেছিলেন, কলোনি গঠন করেছিলেন, তাদের কথা লেখা থাকবে। আমরা বামপন্থীরা বিজেপির লোকেদেরকে বলছি, মোদী অমিত শাহ যখন ভারতের প্রধানমন্ত্রী, ভারতের এখনকার স্বরাষ্ট্রমন্ত্রী যখন আবার পশ্চিমবাংলায় ভোট প্রচার করতে আসবেন, যখন পশ্চিমবাংলায় আবার ভোট প্রচার করতে আসবেন, পারলে সে ঘুরে যাবেন এই দমদমের কলোনিগুলো। আজকে কলোনির চেহারা পাল্টে গেছে। পারলে ঘুরে যাবেন যাদবপুরের কলোনি, টালিগঞ্জের কলোনি, পারলে ঘুরে যাবেন রানাঘাটের কলোনি, স্বরূপনগরের কলোনি। আজকের সেই কলোনি আর আগের মতো ধর্মের বেড়া নেই। আজকের কলোনি আগের মতো টিনের চাল নেই। আজকের কলোনি সেদিনের মতো খোলা ড্রেন আর কাঁচা রাস্তা নেই। তবু যদি কলোনির দিকে তাকান বুঝবেন বাংলায় কলোনি আন্দোলনের ইতিহাস। ওপার বাংলা থেকে সব হারিয়ে ছিন্নমূল হয়ে আসা মানুষ নিজের সন্তানের হাত ধরে, নিজের প্রিয়জনের লাশকে ফেলে রেখে, নিজের পোড়া ঘর পোড়া উঠোন দেখে যে মানুষ এবার বাংলায় এসেছিলেন, তারা খালি এখানে দরমার বেড়া দিয়ে ঘর তুলেছিলেন তাই নয়, তারা খালি বন বাঁধার কেটে সেখানে বাড়ি তুলেছিলেন তাই নয়, টালির চাল দিয়ে ছাদ বানিয়েছিলেন তাই নয়। একটা উঠোন, একটা দরমার বেড়ার ঘর, একটা টালির চালের ছাদ তৈরি করার পরে সেই মানুষ নিজের পাড়ায়, নিজের এলাকায়, নিজের কলোনিতে একটা স্কুল তৈরি করেছেন, মেয়েদের স্কুল তৈরি করেছেন, কলেজ তৈরি করেছেন, নাট্যমন্দির তৈরি করেছেন, পাড়ার ক্লাব তৈরি করেছেন। বাংলার কলোনি আন্দোলন মানে শুধুমাত্র বসতি স্থাপন নয়, এখানে কলোনি আন্দোলন মানে সভ্যতা স্থাপনের লড়াই হয়েছে। নতুন সভ্যতা তৈরি করেছেন ওপার বাংলা থেকে আসা মানুষ হাতে লাল পতাকা নিয়ে। আর যে উদ্বাস্তু মানুষের জন্য কমিউনিস্ট পার্টি কলোনি তৈরি করেছিল, রিফিউজি কলোনি তৈরি করেছিল, সেই উদ্বাস্তু মানুষের জন্য এরা বনগায় ডিটেনশন ক্যাম্প তৈরি করবে বলছে। আমরা দাঁড়িয়ে এগুলো মেনে নেব? আমরা দাঁড়িয়ে এগুলো বরদাস্ত করবো? আরে তুই কোন হরিদাস রে? তুই কোন হরিদাস? এলকে আদবানির বাবা পাকিস্তানে জন্মেছিল, আজ অব্দি কেউ আদবানির কাগজ চাইল না। আর আমার ঠাকুরটা যদি বাংলাদেশে জন্মে থাকে তার কাগজ আমি তোকে দেখাবো। তুই কোথাকার কোন হরিদাস? আপনাদের বলছি, এই সিএ মানে কাউকে নাগরিকত্ব দেওয়ার আইন নয়। বলে কি, তুমি ফর্ম ফিল আপ করো, তারপরে দেখবেন কালকে অমিত শাহ বলছে, সেই ভিডিও আমরা আজকে রাত্রিবেলায় আমরা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করব। ইন্টারভিউ দিয়ে অমিত শাহ বলছে যে যাদের যাদের অ্যাপ্লিকেশন হবে, যাদের যাদের অ্যাপ্লিকেশন খারিজ হবে, সাংবাদিক জিজ্ঞেস করছেন যে কি করা যাবে, আপনারা যে ডকুমেন্ট চাইছেন এই ডকুমেন্ট তো কারোর কাছে থাকা সম্ভব না সবার কাছে, কি করা যাবে? বলছে অ্যাপ্লিকেশন বাতিল হতে পারে, খারিজ হতে পারে। বা যদি অ্যাপ্লিকেশন খারিজ হয় কি করবেন? যে অ্যাপ্লিকেশন খারিজ হলে স্ক্রিনিং কমিটির সামনে তাদেরকে বসতে হবে, ইন্টারভিউ দিতে হবে, তাদের ইন্টারভিউ করা হবে, প্রশ্ন করা হবে, নানা রকম ভাবে তাদের ইতিহাস ভেরিফাই করা হবে। তারপরে যদি স্ক্রিনিং কমিটি সন্তুষ্ট হয় তখন তাদেরকে সিএর
চিঠি দেওয়া হয়। আর যদি সন্তুষ্ট না হয়, যদি ওরা ঠিক করে যে আমরা সন্তুষ্ট হব না, ওরা কাশ্মীর থেকে 370 তুলেছিল আদানি আম্বানিকে কাশ্মীরের জমি দেবে বলে, ওরা যদি কালকে ঠিক করে গাইঘাটার জমি আদানিকে দিতে হবে, ওরা যদি ঠিক করে রানাঘাটের কুপাস ক্যাম্পের জমি আদানিকে দিতে হবে, ওরা যদি বলে তোমার কাগজে আমি সন্তুষ্ট নই, তুমি কলোনি খালি করো, কোন উত্তর নেই ওদের কাছে। কি হবে না হবে? এই আইন কাউকে নাগরিকত্ব দেওয়ার আইন নয়। এই আইন হচ্ছে কার পূর্বপুরুষ বাংলাদেশ থেকে এসেছিল তাদেরকে চিহ্নিত করার আইন। আপনি যে মুহূর্তে ওই পোর্টালে অ্যাপ্লাই করবেন, আপনি চিহ্নিত হয়ে যাবেন। আপনার পূর্বপুরুষের জন্ম ভারতে নয়, আপনার পূর্বপুরুষ বাংলাদেশ থেকে এসেছিল। আমরা ঘটি বাঙাল, এপার বাংলা ওপার বাংলা, চিংড়ি মাছ ইলিশ মাছ এগুলো মোহনবাগান ইস্ট বেঙ্গল খেলার দিন যুব ভারতী স্টেডিয়ামে করতাম। এখন ভারত সরকার ঠিক করেছে ভারত সরকারের নাগরিকের তালিকায় আলাদা ঘটি বাঙাল হবে, আলাদা মোহনবাগান ইস্ট বেঙ্গল হবে, আলাদা এবার বাংলা ওপার বাংলা হবে। আমরা কেন বরদাস্ত করব? সংখ্যার জোরে চাইলে ওরা পেট্রোলের দাম কমাতে পারত, সংখ্যার জোরে চাইলে ওরা ডিজেলের দাম কমাতে পারত, সংখ্যার জোরে চাইলে ওরা সিলিন্ডারের দাম কমাতে পারত, সংখ্যার জোরে চাইলে ওরা সবাইকে বিনা পয়সার ভ্যাকসিন দিতে পারত। তা না করে সংখ্যার জোরে ওরা নোট বাতিল করল, সংখ্যার জোরে ওরা সিএ পাস করল। ভ্যাকসিন দিয়েছে, ভ্যাকসিনের যদি সার্টিফিকেট দিয়েছে। চিন্তা করুন, করোনার সময় 800 টাকা 850 টাকা দিয়ে ভ্যাকসিন নিচ্ছি এক একটা ডোজ। কিছু কিছু প্রাইভেট হাসপাতালে নার্সিংহোমে এমনকি 1000 টাকা 1100 টাকা 1200 টাকায় ভ্যাকসিন বিক্রি হয়েছে। 1200 টাকা দিয়ে ভ্যাকসিন নিচ্ছি, আরে আমার পয়সা দিয়ে আমি ভ্যাকসিন নিচ্ছি, দেখি মোদির মুখের ছবি, ওর 2 পয়সার কোনো দাম নেই। বুঝলাম বিনা পয়সায় ভ্যাকসিন দিয়েছে, বিনা পয়সায় ভ্যাকসিন দিলেও আমাদের ট্যাক্সের টাকা, ওটাও মোদির টাকায় নয়, আমাদের ট্যাক্সের টাকায়। তাও বুঝলাম সরকারের পক্ষ থেকে বিনা পয়সায় ভ্যাকসিন দেওয়া হয়েছে, তাও বুঝলাম। 800 টাকা 1000 টাকা 1200 টাকা দিয়ে ভ্যাকসিন নিচ্ছি, সেখানে মোদির দরবার করা মুখের ছবি। আরে ভাই, তোমার এত নিজের মুখের ছবি ছাপানোর শখ? আমরা বলছি যদি আমরা জিততে পারি, আপনাদের কথা দিচ্ছি, যতদিন না পেট্রোলের দাম কমাতে পারছি, প্রতিটা পেট্রোলের পাম্পের বাইরে মোদির ছবি ঝুলবে। সেটা তেল নেওয়ার সময় লোকের মনে পড়ে এই লোকটার জন্য 115 টাকা দিয়ে তেল কিনতে হচ্ছে। রান্নার গ্যাসের সিলিন্ডারের বিলের সঙ্গে মোদির একটা ছবির অ্যালবাম দেওয়া হবে, যাতে 1200 টাকা দেওয়ার সময় মনে থাকে এই জালি লোকটা বলেছিল আগে লোকে সাবসিডি বাদ দিয়ে সিলিন্ডার কিনতো 400 টাকায়। তারপর এসে বললো মিত্র 1200 টাকা দিয়ে সিলিন্ডারটা প্রথমে কিনে নাও, তারপরে সাবসিডির টাকা তোমার অ্যাকাউন্টে জমা দিয়ে দেবো। আমরা শুরু করেছিল 200 টাকা 250 টাকা ফেরত দেওয়া দিয়ে শুরু করে। আমরা তখন বলেছিলাম অভ্যেস করে দিচ্ছে লোকের, অভ্যেস করে দিচ্ছে 1200 টাকা দেওয়ার অভ্যেস, 1100 টাকা দেওয়ার অভ্যেস করে দিচ্ছে। বলো না না কি অসুবিধা আছে, তুমি 1000 টাকা দেবে, যার যা সাবসিডি লাগবে না বলে দাও, আর যার যা সাবসিডি লাগবে তার টাকা আমরা তার ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেবো। 200 টাকা 250 টাকা দেওয়া দিয়ে শুরু করলো। তারপরে কি হলো, এই মাসে সিলিন্ডার এসছে আমার বাড়িতে, কদিন আগে আপনাদেরও নিশ্চয়ই অনেকের বাড়িতে এসছে। মোবাইলে SMS পেলাম আমার স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্ট আমার মোবাইল নাম্বারের সাথে যুক্ত করা, মোবাইলে SMS পেলাম বোধহয় 3-4 দিন আগে। আনন্দের খবর কত, এই মাসে সিলিন্ডারের সাবসিডি বাবদ 17 টাকা 23 পয়সা আমার স্টেট ব্যাংকের অ্যাকাউন্টে জমা পড়েছে। তাও দেখুন, আপনাদের বলছি সিএ হোক যা হোক, মোদী তো আপনারা জানেন বিজেপি যা করে, মোদী যা করে মাস্টার স্ট্রোক, মিডিয়া আছেই বলার জন্য মোদীজির মাস্টার স্ট্রোক, মোদীজির মাস্টার স্ট্রোক। উনি হঠাৎ করে একদিন ঠিক হলো, সংখ্যা আছে, মেজরিটি আছে, বললেন না 500,000-এর নোট বাতিল, যা 2000 টাকার নোট চালু হবে। 100 লোক ব্যাংকের লাইনে দাঁড়িয়ে মরে গেল, 2000 টাকার নোট চালু হলো। বললো মাস্টার স্ট্রোক, মোদীজি 2000 টাকার নোট চালু করে দিয়েছেন, এবার কেউ আর ঘুষ খেতে পারবে না। কেন যে 500 টাকায় ঘুষ খাওয়া যায় 2000 টাকায় খাওয়া যায় না, আমার তো মাথায় ঢুকলো না। যাকে কদিন পরে আমাদের এখানে পার্থ আছে, অর্পিতা আছে, দেখিয়ে দিল কিভাবে 2000-এ ঘুষ খেতে হয়। তো বলো 2000 টাকার নোট চালু করেছে মোদীর মাস্টার স্ট্রোক, ভালো কথা। কয়েক বছর পরে সরকার ঘোষণা করলো না 2000 টাকার নোটটা বাতিল, সবাই ব্যাংকে জমা দিয়ে দাও, ওটাও হয়ে গেল মাস্টার স্ট্রোক। বললো 3টে কৃষি বিল পাস করেছি, তো মিডিয়া বললো মোদীর মাস্টার স্ট্রোক। 1 বছর পরে বললো 3টা কৃষি বিল ফেরত দিয়ে দিচ্ছি, তো মিডিয়া বললো না এটাও মোদীর মাস্টার স্ট্রোক। ও 2000 টাকা চালু করলেও হয় মাস্টার স্ট্রোক, বাতিল করলেও হয় মাস্টার স্ট্রোক। কৃষি বিল পাস করলেও হয় মাস্টার স্ট্রোক, বাতিল করলেও হয় মাস্টার স্ট্রোক।
তো মোদিজিকে বলছে দাদা আপনি আগের বছর জিতে গেছিলেন, আপনার মাস্টার স্ট্রোক, এবার দয়া করে হেরে যান, ওটাও হবে মাস্টার স্ট্রোক, আমাদের শান্তি হবে। এখানে কি লড়বে বলুন তো তৃণমূলের বিরুদ্ধে? এখানকার এমপি সৌগত রায় আমার ওনার বিরুদ্ধে ব্যক্তিগতভাবে কিছু বলতে খারাপ লাগে। আমি আশুতোষ কলেজে পড়তাম, উনি আমাদের কলেজের প্রফেসর ছিলেন। আমার সাবজেক্ট অন্য, আমি ইকোনমিক্স পড়তাম, উনি ফিজিক্সের প্রফেসর ছিলেন। কিন্তু ওনাকে আমি প্রথমে একজন অধ্যাপক হিসেবে চিনেছি, তার অনেক পরে ওনাকে রাজনৈতিক নেতা হিসেবে চিনেছি। আপনাদের সঙ্গে আমি এটা খুব আনন্দ করে না, খুব আক্ষেপের সঙ্গে আপনাদের একটা কথা বলছি। ছোটবেলা গরমকালে ধরুন পাড়ায় কারোর বাড়িতে আম হয়েছে, পাঁচিল টপকে কারোর বাড়িতে আম চুরি করতে গেছি, কারোর বাড়িতে গাছের পেয়ারা হয়েছে, পেয়ারা পাততে গেছি, চুরি করতে গেছি। ওই আম চুরি করতে গিয়ে, পেয়ারা চুরি করতে গিয়ে ধরা পড়লে বিশ্বাস করেন লজ্জায় 3 দিন বাড়ি থেকে বেরোতাম না। মনে হতো যে রাস্তা দিয়ে হাঁটবে, লোকে দেখে ভাববে দেখো ছেলেটা আগের দিন পেয়ারা পাচ্ছিল গাছ থেকে, না হলে অন্যের গাছ থেকে পেয়ারা চুরি করছিল, অন্যের গাছ থেকে আম চুরি করছিল। তখন 5-6 বছর বয়স, তখন যখন তার কথা বলছি, ওইটুকু বয়সে ওই বোধ ছিল যে রাস্তার আম চুরি করতে গিয়ে ধরা পড়েছি, লোকে ভুলে যাক, কদিন এখন বাড়ি থেকে বেরোবো না, রাস্তায় লোককে মুখ দেখাবো না। এইনাকে দেখি কলেজের প্রফেসর ছিলেন, হাত পেতে লোকের থেকে 5 লাখ টাকা ঘুষ খাচ্ছেন, ঘুষ খেয়ে আবার থ্যাংক ইউ বলছেন, গোটা বাংলা গোটা দেশ দেখছে। তারপরে না আছে লজ্জা, না আছে সরম, রবীন্দ্র টন্ডনের সঙ্গে একটু চিজ বেরিয়ে মাস মাস করে নাচছেন আর ভোটে দাঁড়িয়ে লোকের ভোট চাইছেন। মানে কতটা নির্লজ্জ হলে কেউ এই সমস্ত করতে পারে বলুন তো? কি বলবো এদেরকে নিয়ে বলুন তো? আপনাদের বলি যে বিজেপির বিরুদ্ধে বলছিলাম, এরা বলে লড়বে, কি লড়বে? আমি আপনাদের লড়াইয়ের একটা নমুনা দিই। একটা বিল, চাইল্ড রেগুলেশন বিল, আপনারা অনেকে জানেন, অনেকে শুনেছেন, টেলিফোন রেগুলেটরি অ্যাক্ট, যাই দিয়ে এখন দেখবেন এই আমাদের মোবাইলে আজ থেকে 5 বছর আগে যে নাম্বারে 300 টাকা রিচার্জ করতে হতো মাসে, এখন 650 টাকা রিচার্জ করতে হয় 28 দিনের জন্য, 84 দিনের জন্য। আগে 3 মাস বলতে মোবাইল কোম্পানি বুঝতো 90 দিন, এখন 3 মাস বলতে বোঝে 84 দিন। কেন? যে পৃথিবীর কোন ক্যালেন্ডারে 84 দিনে 3 মাস হয় পৃথিবীর কেউ জানে না, খালি মোদি জানে আর অমিত শাহ জানে। ওই চাইল্ড রেগুলেশন বিল। যাই হোক, যত রকম ভাবে সম্ভব এই মোবাইল কোম্পানিগুলোকে ছাড় দেওয়া হয়েছিল, এটা আমাদেরকে লুটছে। যাকে আমি যে কারণে কথাটা বলছি, বিজেপি পার্লামেন্টে চাইল্ড রেগুলেশন বিল আনলো, আমরা বিরোধিতা করলাম, অনেক বিরোধী দল বিরোধিতা করলো, কংগ্রেস করলো আর অনেকে করলো, তৃণমূল কংগ্রেসও বিলটার বিরোধিতা করলো। সৌগত রায় উনি ভালো পার্লামেন্টেরিয়ান, শিক্ষিত মানুষ, আমি কেউ সেটাকে অস্বীকার করবো না। উনি পার্লামেন্টে দাঁড়িয়ে চাইল্ড রেগুলেশন বিলের বিরুদ্ধে ভাষণ দিলেন, দুর্দান্ত ভাষণ দিলেন। কেন বিলটা খারাপ, কেন বন্ধ করতে হবে, মোদি কি খারাপ করছে, বিজেপি কি খারাপ করছে, চাইল্ড রেগুলেশন বিলের বিরুদ্ধে দুর্দান্ত। আমার গর্ব হচ্ছিল দেখে যে লোকটা আমার মাস্টারমশাই ছিলেন কলেজে। কি হলো জানেন? 2 দিন ধরে ডিবেটটা চললো পার্লামেন্টে, লোকসভায়। প্রথম দিন সৌগতবাবু বললেন, আর অনেকে বললেন, পরের দিন কয়েকজন বললেন, তারপরে বিলের উপর ভোটাভুটি হলো। আগের দিন সৌগত রায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিলের বিরুদ্ধে ওরা ভাষণ দিলেন, সবাই হাততালি দিল। পরের দিন সৌগত রায় সহ গোটা তৃণমূলের সবাই বিলটার পক্ষে হাত তুলে ভোট দিয়ে দিল। এই হচ্ছে তৃণমূল কংগ্রেস, এই হচ্ছে সৌগত রায়। আগের দিন রাতে কথা হয়ে গেছে, কি হলো, ভাইপোকে ধরবো না হাত তুলবে? হাত তোমাদের তুলতেই হবে ভাই, হয় বিলের সমর্থনে হাত তুলবে, নয় সিবিআইয়ের সামনে হাত তুলবে, হাতে হাত করা পড়বে। কি করবে বলো? পরের দিন সুস্থির করে ভোট দিয়ে চলে এলো। বিধানসভা ভোটের আগে আমরা দেখেছিলাম এই দল বদলের ছেঁড়া, লোকসভা ভোট ঘোষণা হতে পারলো না, তার আগে এক সার্কাস শুরু হয়ে গেল। গতকাল আপনারা দেখলেন অর্জুন সিং, আমি একটা টিভির একটা বিতর্কে ছিলাম, অর্জুন সিং ছিল, সে বলছে, আপনাদের যুক্তিগুলো শুনুন, বলে যে কেন বিজেপি ছেড়ে সে সময় তৃণমূলে গেছিল। বলে ভোট হয়ে যাওয়ার পরে বিধানসভায় তৃণমূল এত মারছিল বিজেপি কর্মীদেরকে, এত অত্যাচার করছিল বিজেপির ওপর, তাই তৃণমূলের অত্যাচারটাকে আটকানোর জন্য আমি তৃণমূলে জয়েন করলাম। চিন্তা করুন। আর একজন আছেন এখান থেকে কয়েক কিলোমিটার দূরে, তাপস রায়, বড়নগরে বাড়ি। ছোটবেলা থেকে আমরা তাপস রায়ের নাম শুনে আসছি, ভদ্রলোক, সজ্জন লোক, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তিনি আমাদের বিরোধী দল করেন বলেই তাকে জোর করে গালাগাল দেবো এমন নয়। তিনি দেখি কদিন আগে বললেন তিনি দল পাল্টাচ্ছেন। কেন পাল্টাচ্ছেন তার আবার কারণটা আরো মজার। একদিন দেখি বলছেন যে না, সুদীপ ব্যানার্জি ও তো মোদির সঙ্গে সেটিং করে চলে। 6 মাস আগে বলেছিলেন, এখন আবার বলছেন না ও তো মোদির সঙ্গে সেটিং করে চলে, ও একটা বিজেপির দালাল। ওকে তৃণমূল পাঠিয়েছিল পার্লামেন্টে গিয়ে বিজেপির হয়ে কাজ করে, মোদির হয়ে কাজ করে। আমি এর বিরোধিতা করছি, তাই আমার ওপর সুদীপের এত রাগ। আমরা ভাবলাম যে না ভাই, মানতে হবে, শিয়ালদের জঙ্গলে একটা বাঘ আছে, সবাই জানে তৃণমূল সেটিং করে বিজেপির সঙ্গে, তবু একটা অন্তত লোক আছে বাঘের বাচ্চা, পরিষ্কার দাঁড়িয়ে বলল, কারোর তো মুখ খোলার ক্ষমতা হয় না দিদির ভয়ে, একটা লোক অন্তত পক্ষে দাঁড়িয়ে বলল
তৃণমূল বিজেপির সঙ্গে সেটিং করছে, বা তৃণমূল বলবো না, উনি তৃণমূল বলেননি, মিথ্যে কথা কেন বলবো, যে সুদীপ ব্যানার্জি তৃণমূলের লোকসভার দলনেতা বিজেপির সঙ্গে সেটিং করছে, তাই আমি তার বিরোধিতা করছি। একটা লোক তো বললো কলিজার জোর আছে, এই লোকটি দেখে রাত্রিবেলা ঘুমোতে গেলাম, কেমন? পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি সুদীপ ব্যানার্জি কেন বিজেপির সঙ্গে সিটিং করেছেন, তার প্রতিবাদে তাপস রায় বিজেপি জয়েন করেছেন। আপনারা চিন্তা করুন, একটা লোক বসে বলছে তৃণমূল মারছিল আমাদেরকে, তৃণমূল খুন করছিল, তৃণমূল সন্ত্রাস করছিল, তৃণমূলের সন্ত্রাসের প্রতিবাদে আমি তৃণমূল জয়েন করেছিলাম অর্জুন সিং। আরেকজন বলছে বিজেপির সঙ্গে সেটিং করা হচ্ছিল, মোদির টাকায় চলা হচ্ছিল, সিবিআই কে অন্যায়ভাবে ব্যবহার করা হচ্ছিল, বিজেপির এই কাজগুলোর প্রতিবাদে আমি বিজেপি জয়েন করলাম। একটা লোক ব্রিগেডের মঞ্চে গিয়ে বসে আছে মমতা ব্যানার্জি নাম ঘোষণা করবে বলে, নাম ঘোষণা হলো না, ব্রিগেডের মঞ্চ থেকে নেমে পার্টি অফিসে গিয়ে মমতার ছবি না নিয়ে মোদির ছবি তুলে দিচ্ছে। আপনারা চিন্তা করুন, রানাঘাটে এই যে সিএ নিয়ে বড় বড় কথা বলছেন, রানাঘাটে মুকুটমণি অধিকারী তৃণমূলের প্রার্থী, এবার গত 1 তারিখ, এই মাসের 1 তারিখ, আজকে 14 তারিখ, আজ থেকে 13 দিন আগে 1 তারিখ ফেসবুকে পোস্ট করেছেন যে রানাঘাটের অমুক জায়গায় সিএ এর সমর্থনে বিজেপির সভা, মোদিজির জনপ্রিয়তায় বাংলা এবার গেরুয়া ঝড় বইবে। 1 মার্চ পোস্ট করেছে, দেখি 7ই মার্চ সেই লোকটা তৃণমূলের মিছিলে, 10ই মার্চ তার নাম মমতা ব্যানার্জি ঘোষণা করছেন এমপি হওয়ার জন্য। আপনারা চিন্তা করুন কি ধরনের তৃতীয় শ্রেণীর কতগুলো ধান্দাবাজ, থার্ড ক্লাস ধান্দাবাজ আমাদের রাজ্যের রাজনীতির পরিসরটাকে দখল করে রয়েছে। তৃতীয় শ্রেণীর ধান্দাবাজ এগুলো। এখন দেখবেন পাড়ায় পাড়ায় কিছু জায়গায় রামের ছবি দেওয়া, হনুমানের ছবি দেওয়া গেরুয়া পতাকা টাঙিয়ে নিচে দুটো চেয়ার পেতে বসে থাকে। আপনাদের বলি, দূর থেকে যারা কথা শুনছেন আমাদের, আপনাদেরকে বলছি মনে করবেন, বেশি না, আজ থেকে 3 বছর আগে যখন কোভিডের প্রথম ঢেউ, দ্বিতীয় ঢেউ চলছিল, মানুষ চিকিৎসার অভাবে মারা যাচ্ছিলেন, মানুষ কাজ হারিয়েছিলেন, খাবার পাচ্ছিলেন না, বাড়িতে রান্নার গ্যাসের সিলিন্ডার ছিল না, নিঃশ্বাস নিতে পারছিলেন না, ছটফট করছিলেন, বিছানায় তৈরি অক্সিজেন নেট সিলিন্ডার ছিল না। সেই সময় গোটা পাড়ার কোনো মোড়ে একটা গেরুয়া পতাকা আপনারা দেখেননি, হাতে লাল পতাকা নিয়ে সেদিন রেড ভলেন্টিয়ার দেখেছিলেন। রেড ভলেন্টিয়ার দেখেছিল আপনাদের বাড়িতে কাঁধে অক্সিজেনের সিলিন্ডার নিয়ে, এই দমদমে, এই যশোর রোডে, এই নাগের বাজারে, এই এলাকায় দিনের পর দিন আমরা শ্রমজীবী ক্যান্টিন চালিয়েছিল আমাদের রেড ভলেন্টিয়াররা। সেদিন কাউকে খুঁজে পাওয়া যায়নি, কাউকে ত্রিসীমানায় দেখতে পাওয়া যায়নি। ওই অন্ধকার থেকে যখন আলোয় পৌঁছালো মানুষ, অতিমারি কাটিয়ে, সেই অন্ধকারের দিন কাটিয়ে মানুষ যখন নতুন করে বাঁচা শুরু করলো, তখন পাড়ার মোড়ে গেরুয়া পতাকা লাগিয়ে বলছে আমরা এসে গেছি বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়তে। কি ধরনের তৃতীয় শ্রেণীর ধান্দাবাজ এরা আমাদের রাজ্যে রাজনীতি করছে। নতুন সরকার তৈরি হবে, আমরা বাংলা থেকে 42 আসন জিতবো না, কিন্তু সুজন চক্রবর্তী সহ আমাদের যাদবপুরে আমাদের তরুণ নেতা কমরেড সৃজন, দীপশিতা শ্রীরামপুরে আমাদের পার্টির তরুণ নেত্রী সায়ন তমলুকে লড়াই করছে, চাকরি প্রার্থীদের জন্য লড়াই করছিল, আদালতে এখন তমলুকে লড়াই করবে সায়ন। দেবরাজ জলপাইগুড়িতে আমাদের পার্টির আর এক তরুণ নেতা, আপনারা দেখেছেন একটু আগে কমরেড বিমান বসুর প্রেস কনফারেন্স। একসময় ওরা বলতো সিপিএম এর বৃদ্ধতন্ত্র, আজকে বলছি তাকিয়ে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী ঘোষণা করছেন ব্রিগেডে। ওনার প্রার্থী ঘোষণা আমি তো অপেক্ষা করছিলাম, 42টা নাম ঘোষণা করলেন। ভাবছি কি ব্যাপার, বাকি নেতাদের নামগুলো আসছে না কেন? কারণ এবার আস্তে আস্তে ঘোষণা হবে। তিহার জেল কেন্দ্র থেকে অনুব্রত মণ্ডল প্রার্থী আমাদের, প্রেসিডেন্সি জেল উত্তর থেকে জ্যোতিপ্রিয়া মল্লিক প্রার্থী, প্রেসিডেন্সি জেল দক্ষিণ থেকে পার্থ চ্যাটার্জি প্রার্থী, সন্দেশখালী থেকে শেখ শাহজাহান প্রার্থী, ভাবছিলাম এক করে ভবানী ভবন থেকে ওদের ওই মানিক ভট্টাচার্য প্রার্থী, ভাবছিলাম এগুলো এক করে ঘোষণা হবে। যাই হোক, আপনারা তাকিয়ে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেডে কর্মীদেরকে সামনে দাঁড় করিয়ে রেখে, যে কর্মীরা ওনার কথায় একদিন বিজেপির বিরুদ্ধে রাস্তায় মিটিং করেছিল, মিছিল করেছিল, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল, সেই কর্মীদেরকে দাঁড় করিয়ে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী ঘোষণা করছেন
42 জনের মধ্যে 7 জন প্রার্থী বিজেপি থেকে নিয়েছে। কয়েকদিন আগে যারা বিজেপির পতাকা নিয়ে মিছিল করছিল, সেই ওদের বাগদার বিধায়ক, কি নাম জানো বাগদার বিধায়কের, ওখানে ছিল, ওই এবার প্রার্থী হয়েছে বিশ্বজিৎ দাস, মুকুটমণি অধিকারী, বিপ্লব মিত্র ওখানে চলে গেছিল বালুরঘাটে বিজেপিতে, সুজাতা খান থেকে শুরু করে শত্রুঘ্ন সিনহা বিজেপির এমপি ছিল, কীর্তি আজাদ বিজেপির এমপি ছিল, 7টা লোকের নাম ঘোষণা করলো। ওদিকে মুকুটমণি অধিকারী রায়গঞ্জে, বিজেপির কৃষ্ণ কল্যাণী, মানে মুকুটমণি বললাম, সরি মুকুটমণি তো এখানে এই রানাঘাটে, কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জে, 7টা লোক যারা আজ থেকে কয়েকদিন আগে বিজেপি করত, তাদের নাম মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন। আপনারা ওদের প্রার্থী তালিকা দেখেছেন, বিজেপি প্রার্থী তালিকা আপনারা দেখেছেন। আর তৃণমূলের বলছি, শুনছিলাম সৌগত রায়কে নিয়ে নাকি অনেকের রাগ আছে, অনেকে চান যে সৌগত রায় আবার আর প্রার্থী না হন, তারা তৃণমূলের হয়ে দাঁড়াতে চান দমদমে। যাই হোক, সৌগত রায় আবার তৃণমূলের প্রার্থী হয়েছেন। তো আর যার যার ইচ্ছে ছিল তৃণমূলের হয়ে দাঁড়ানোর, তাদেরকে যে দত্ত বসু থেকে শুরু করে এখানকার আরো যারা আছেন, তাদেরকে বলছে আপনারা দুঃখ পাবেন না, মমতা ব্যানার্জির নাম ঘোষণা করে দিয়েছে সৌগত রায়, তো কি হয়েছে, এখনো দমদমে বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হওয়া বাকি আছে, আপনারা আজ সন্ধ্যাবেলা বিজেপির সঙ্গে যোগাযোগ করুন, কপাল খুলে যেতে পারে। এদেরকে আপনারা দেখেছেন। আর আপনারা আজকে দেখেছেন বামফ্রন্টের প্রার্থী তালিকা প্রকাশ করছেন কমরেড বিমান বসু। ওরা এক সময় বলতো সিপিএম নাকি বৃদ্ধতন্ত্রে চলে, 87 বছরের একজন সাদা চুলের মানুষ বসে নাম ঘোষণা করছেন সৃজন ভট্টাচার্যের, দীপশিতা ধরের, দেবরাজের, সায়নের, সব্যসাচীর, এই তরুণ নেতাদের নাম ঘোষণা করছেন তাদের অভিভাবক কমরেড বিমান বসু। আর আমাদের এই নেতারা কেউ কোন বিজেপি তৃণমূলের ডাস্টবিন থেকে তুলে আনা নেতা নয়, কেউ কোন পিসির ভাইপো দাদুর নাতি হওয়ার যোগ্যতায় নেতা নয়, তারা কমিউনিস্ট পার্টির কর্মী, তারা লাল ঝান্ডার কর্মী, তারা মানুষের বন্ধু, তারা মানুষের আপনজন। এই যোগ্যতা এরা আমাদের প্রার্থী, আমাদের লড়াইয়ের সেনাপতি এরা। বামপন্থীরা বাংলা থেকে কিছু আসন, তার সঙ্গে কেরালা আছে, ত্রিপুরা আছে, বিহার আছে, মহাগঠবন্ধনের পক্ষে বামপন্থীরা ওখানে লড়াই করছে, সিপিএম সিপিআই লিবারেশন ওখানে লড়াই করছে, তামিলনাড়ু, রাজস্থান থেকে শুরু করে বিভিন্ন রাজ্য থেকে কিছু 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 করে যোগ করে যে সংখ্যা দাঁড়াবে আমাদের পার্লামেন্টে, এই সংখ্যা নিয়ে যদি আমরা নতুন সরকারে অংশগ্রহণ করার সুযোগ পাই, তাহলে জানবেন এই নতুন সরকার ভারতে প্রথম যে সিদ্ধান্ত নেবে তা হচ্ছে সম কাজে সম বেতনের আইন করা। রাস্তায় যে ভাই যে বোন সিভিক ভলেন্টিয়ার হয়ে 8 বছর ধরে দাঁড়িয়ে আছেন, তার হাতেও চাকরি পার্মানেন্ট করার চিঠি ধরাবে নতুন সরকার, তার চাকরিও পার্মানেন্ট হবে। রেল থেকে শুরু করে, পোস্ট অফিস থেকে শুরু করে, বিএসএনএল থেকে শুরু করে, রাজ্যের স্কুলে প্যারা টিচার থেকে শুরু করে, কর্পোরেশনের, মিউনিসিপ্যালিটির, পঞ্চায়েতের কর্মচারী, যারা যারা কন্ট্রাকচুয়াল কর্মী আছেন, তাদের চাকরি পার্মানেন্ট করবে নতুন সরকার, এই আইন পাস হবে। আপনারা আমাদের পাশে দাঁড়ান। নতুন সরকার সিদ্ধান্ত নিয়ে অন্ততপক্ষে 650 টাকার দৈনিক ন্যূনতম মজুরি তৈরি করবে। আপনারা দেখেছেন বামফ্রন্ট সরকারের সময়, এটা যেখানে দাঁড়িয়ে আছি রাজ্যের শিক্ষামন্ত্রীর কেন্দ্র, বামফ্রন্ট সরকারের সময় আপনারা শিক্ষামন্ত্রী দেখেছেন, আপনারা মুখ্যমন্ত্রী দেখেছেন। বামফ্রন্ট সরকারের শিক্ষামন্ত্রী ঘোষণা করতেন গত বছরের থেকে এবছর আমাদের রাজ্যে এত লাখ মাধ্যমিক পরীক্ষার্থী বেড়েছে, অত লাখ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বেড়েছে, এত হাজার নতুন স্কুল খুলছে। এটা ছিল বামফ্রন্ট সরকারের আমলে শিক্ষা দপ্তর। তৃণমূল আমলের শিক্ষা দপ্তর দেখেছেন এক শিক্ষামন্ত্রীর বান্ধবীর খাটের তলা থেকে টাকা পাওয়া যাচ্ছে, আর এক শিক্ষামন্ত্রী বিধানসভায় ঘোষণা করছেন গত বছরের তুলনায় এবছর আমাদের রাজ্যে 4 লাখ মাধ্যমিক পরীক্ষার্থী কমে গেছে, যা 77 সাল থেকে কেউ কোনোদিন কল্পনা করতে পারত না। কেন কমবে না বলুন তো? জেলায় জেলায়, গ্রামে গ্রামে ছেলেমেয়েরা দেখছে তুমি পড়াশোনা করো, মাস্টার ডিগ্রি করো, রাস্তার ধারে বসে চাকরির দাবিতে অনশন করতে হবে, আর তুমি পড়াশোনা ছেড়ে দিয়ে তৃণমূলের হয়ে পেটো বাঁধো, বোম বাঁধো, তোমার কোটি কোটি টাকার প্রপার্টি হবে, 3 তলা বাড়ি হবে, 4টে এসি গাড়ি হবে। কে কার খেয়ে কাজ করেছে? পড়াশোনা করবে। আজকে শিক্ষামন্ত্রী ঘোষণা করছে আমাদের এত লাখ মাধ্যমিক পরীক্ষার্থী কমে গেছে, অত লাখ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী কমে গেছে, 8,500 সরকারি স্কুল রাজ্যে বন্ধ করা হবে। বিধানসভায় দাঁড়িয়ে ঘোষণা করছে শিক্ষা দপ্তর। আমরা বলছি বামপন্থীদেরকে জিতিয়ে পাঠান। সৃজন চক্রবর্তী, সৃজন, দীপশিতা, সায়ন, সব্যসাচী, দেবরাজ সহ আমাদের নেতাদেরকে আপনারা জিতিয়ে পাঠান। নতুন সরকার এসে নতুন আইন করবে, যে কাজ
জ্যোতিবাবু পশ্চিমবাংলায় করেছিলেন ৭৭ সালে ক্ষমতায় এসে। 2004-এ আমরা লোকসভায় গিয়ে যে আইন চালু করিয়েছিলাম 12 ক্লাস পর্যন্ত অবৈতনিক শিক্ষা, আমরা আগের বার করিয়ে দিয়ে গেছিলাম। এইবার নতুন সরকারে যদি যোগ দেওয়ার আমরা সুযোগ পাই, গ্রাজুয়েশন পর্যন্ত বিনা পয়সায় দেশের প্রতিটা ছেলে মেয়ের পড়াশোনা করার অধিকার আইন করে চালু হবে। বাবা মার কোল আলো করে যে সন্তান জন্মাবে তার বাবা মার দায়িত্ব নয় তাকে স্কুলে নিয়ে যাওয়া, এই রাষ্ট্রের, এই দেশের, এই সরকারের দায়িত্ব বাবা মার কোল আলো করে সেই সন্তানের কাছে শিক্ষাকে নিয়ে যাওয়া। রাষ্ট্রকে সেই দায়িত্ব নিতে হবে। প্রতিটা সরকারি ক্ষেত্রে যত চাকরি আছে, শূন্য পদ রয়েছে, সেই শূন্যপদ খালি ভরতে হবে তাই নয়, বেসরকারি ক্ষেত্রেও কোন সংস্থা ন্যূনতম মজুরি 22,000 টাকার নিচে 1 পয়সা কম মজুরি দিয়ে কোন সংস্থা লোককে কাজ করাতে পারবে না। ন্যূনতম মজুরির আইন চালু হবে আমাদের দেশে। চাইলে মোদী এই কাজ করতে পারত, চাইলে বিজেপি এই কাজ করতে পারত, ওদের সংখ্যা ছিল, ইচ্ছে ছিল না। আমাদের ইচ্ছে আছে, আমাদের লক্ষ্য আছে, আপনারা আমাদেরকে সংখ্যা দিন, এই কাজ আমরা করে দেখাতে চাই আমাদের দেশে। কমরেড সুজন চক্রবর্তীকে জিতিয়ে দমদম থেকে আপনারা পার্লামেন্টে পাঠিয়ে বামপন্থীদের নতুন করে মানুষের জন্য নতুন দিন আনার কাজে আপনারা আমাদের পাশে থাকুন। আপনাদের সবার কাছেই আবেদন করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে নমস্কার জানিয়ে আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকুন। শতরূপ ঘোষকে আমাদের সবার পক্ষ থেকে